হাই বন্ধুরা, অনেক দিন পরে আজকে লাইভে এলাম। আপনারা অনেক দিন আমাকে ইউটিউব লাইভে এরকম করে দেখেননি। কিছুদিন বেশ অনেকটা মনে হলো যেন ভাটা গেল। এটা হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, চড়াই উতরাই থাকে। সব সময় একই রকম আমরা কাজ করতে পারি না। একটা সময় আসে প্রচুর কাজ হয়, আবার একটা সময় আসে যখন আমরা একটু কাজের গতি কমে যায়। তার মানে এই না শিল্পী পুরো শিল্প চর্চা থেকে চলে যায়, এরকমটা হয় না। যারা শিল্পী তারা প্রতি মুহূর্ত শিল্পচর্চা করে, কারণ আমরা যারা ভালোবেসে স্কাল্পচার করি, ছবি আঁকি, আর্টের চর্চা করি, আমরা বিমল আনন্দের চর্চা করি। বিমল আনন্দ মানে যেটা করে আমি আনন্দ পাই, আর সেটা আমাদের মনে সব সময় ঘোরাফেরা করে। প্রতি মুহূর্ত হয়তো হাতে কলমে কাজ না হলেও মনের চর্চাটা কিন্তু আমাদের প্রতিনিয়ত চলতে থাকে। এই কথাটা কিন্তু আমার মাস্টারমশাই আমাকে একদিন কলেজে বলছিলেন যে তুমি সবসময় হয়তো কাজ করতে পারবে না, কিন্তু তোমার মন কি সবসময় কাজ করছে? এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমার কাছে দাগ কেটে আছে। তো সেই কথাটা আজকে আমিও শেয়ার করলাম আমার বন্ধুদের কাছ থেকে, যে যারা শিল্পী হবে তাদের মনটা সবসময় শিল্পের জন্য নিবেদিত। প্রতিটা মুহূর্ত আমরা সেই সুন্দরের চর্চা খুঁজব। আর অবশ্যই যেটা সবথেকে বড় কথা, উপার্জন নয়। বিমল আনন্দ উপার্জনের ভেতর দিয়ে আসে না। বিমল আনন্দ আমি যেটা সৃষ্টি করছি সেখানে আনন্দ পাই কি, এইটা হচ্ছে বড় কথা। উপার্জন এমনিতেই আসে, সেটা একটা আলাদা দিন আর একটা পরে একটা গল্প করব। কিন্তু আজকে মূলত এলাম এই কারণেই, আমার অনেক স্টুডেন্ট আমার কাছেও কাজ করে, শেখে, আমার ক্লাসে আসে। আবার অনেক ইউটিউব বন্ধুরাও রয়েছে, আমার ইউটিউব ফলো করে। সবার জন্যই বলছি যে এই মুহূর্তে তো আর্ট কলেজগুলোতে অ্যাডমিশন চলছে। কেউ পেন্টিংয়ে, কেউ স্কাল্পচারে, কেউ গ্রাফিক্স, টেক্সটাইল, নানান ডিপার্টমেন্টে আছে। ছেলেরা পরীক্ষা দেবে, সাবজেক্ট অনুযায়ী ছেলেরা পরীক্ষা দেবে। তো সবার আগে আমি বলি, আমার স্কাল্পচার ডিপার্টমেন্টের ছেলেরা যারা পরীক্ষা দেবে, তো তারা এখন কি প্র্যাকটিস করবে? তারা হঠাৎ দুম করে গিয়ে যদি আর্ট কলেজে অ্যাডমিশন টেস্টের দিন গিয়ে যদি বসে, দুম করে যদি ক্লে মডেলিং তাদের করতে বলা হয়, তাহলে কিন্তু তারা করতে পারবে না। যে কারণে আগে থেকে উচ্চ মাধ্যমিকের পরে তো আর্ট কলেজগুলোতে অ্যাডমিশন টেস্ট হয়, ফর্ম ফিল আপ হয়, পরীক্ষার বসতে গেলে তাদেরকে একটা পূর্ব প্রস্তুতি দরকার হয়। ভালো করে স্কেচ করতে হয়, ড্রয়িং করতে হয়, অবজেক্ট। সব থেকে বড় কথা হচ্ছে অবজেক্ট স্টাডি। যেমন পেইন্টিং 2D, স্কাল্পচার 3D। আর্ট কলেজে স্কাল্পচারে পরীক্ষা দিতে গেলে যেটা দরকার হয়, মাস্টারমশাইরা যেটা চায় যে একটা ছেলের ভেতরে 3D কনসেপ্ট আছে কিনা। একটা ছোট যদি বলা হয় যে একটা গ্লাস, একটা বাটি, একটা আপেল, একটা কলা, হুবহু এই 3D অবজেক্টটা সম্পর্কে তার ধারণা থাকছে কিনা, সে বানাতে পারে কিনা। মানে অবজেক্ট স্টাডিটা খুব গুরুত্বপূর্ণ। অবজেক্ট স্টাডি বাদ দিয়ে পেন্টিং কেন, স্কাল্পচার কেন? একটা গাছ ভালো করে ছেলে যদি আঁকতে না জানে, একটা ঘর ভালো করে যদি আঁকতে না জানে, সেটা কালার যদি করতে না জানে, একটা পার্সপেক্টিভ ড্রয়িং করতে যদি না পারে, তাহলে সে কোনোভাবেই একটা ভালো ছবি আঁকতে পারবে না। স্বাভাবিকভাবে স্কাল্পচারের ক্ষেত্রেও যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বিশিষ্ট একটা অবজেক্টকে যদি সে ভালো করে বানাতে না পারে, তাহলে সে কোনোভাবেই কিন্তু আর্ট কলেজে চান্স পাবে না। যে কারণে আমি আমার বন্ধুদেরকে বলবো, আমার ছাত্রদেরকে বলবো, যারা তোমরা আর্ট কলেজে পরীক্ষা দিতে চাইছো, স্কাল্পচার নিয়ে পড়াশোনা করতে চাইছো, তোমরা অবশ্যই তোমার চোখের সামনে যে অবজেক্টগুলো আছে, 3D অবজেক্টগুলো আছে, সেটা কলা হতে পারে, আপেল হতে পারে, একটা মাছ হতে পারে, একটা কোনো ফুল হতে পারে, কিংবা বাড়ির সামনে কোনো একটা অবজেক্ট, সেটা মনে করো একটা ডাব, কোনো একটা অনেকগুলো সবজি, অনেকগুলো ফল এক জায়গায় রেখে দিয়ে সেগুলোকে ভালো করে স্টাডি করা, একটা ব্যাগ, একটা এমনকি আমরা যে শু পরি বা একটা ছাতা, এই অবজেক্টগুলোকে সামনে রেখে দিয়ে সেগুলোকে ভালো করে মাটিতে তোমরা বানানোর চেষ্টা করো। দেখবে যখন সামনে থেকে কোনো জিনিসকে তোমরা বানানোর চেষ্টা করবে, জিনিসটার মাপ ঝোঁক পাবে, তখন হুবহু সেই জিনিসটা অনেকটা রিয়েলিস্টিক তুমি বানাতে পারবে। আর কি দরকার হয় না, স্ক্যাপার, যেটা আমরা বলি যে স্ক্যাপার চালানোর একটা দক্ষতা, স্কিল দরকার হয়, সেগুলো নিশ্চয়ই তোমরা তোমাদের স্যারদের কাছে তোমরা শিখছো, সেগুলো তোমরা শিখে নাও। আর আমার ভিডিও তো তোমরা ফলো করো অনেকেই, তোমরা দেখে নাও কীভাবে একটা জিনিস কাজ করা হয়। আর যদি তোমরা মানুষ বানাতে চাও, মানুষের মুখ বানাতে চাও, আগে বলবো তোমরা ছোটো ছোটো করে আগে কান বানাও, নাক বানিয়ে নাও, একটা চোখ স্টাডি করো, একটা ঠোঁট কীভাবে হয় সেটা স্টাডি করো, ঠিক আছে? মাথার চুল বিভিন্ন পোর্ট্রেট বিভিন্ন রকমের হয়, সেগুলোকে স্টাডি করো, স্কেচ করো। আর হচ্ছে খুব ভিজুয়াল পাওয়ার, কারণ আমাদের সাবজেক্টটা তো ভিজুয়াল আর্ট। ভিজুয়াল আর্ট মানে দৃশ্যকলা, বাংলায় বলি আমরা দৃশ্যকলা। অতএব আমাদের দেখার
ক্ষমতা, স্টাডি করার ক্ষমতাটা আমাদের খুব বাড়াতে হবে। এটা হচ্ছে খুব প্রাথমিকভাবে। আর একটা প্রবণতা দেখা যায় যে আমরা যারা আর্ট করি, স্কাল্পচার করি, খুব শুরুতেই আমরা ভাবি যে অনেক অনেক রোজগার করে নেবো। না, এই 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 ভাবনাটা ঠিক না। আসলে আগে আমরা শিখবো, জানবো ভালো করে, তারপরে তুমি যখন কাজ করবে তোমার কাজটা অনেক ভালো হবে। আমরা প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করি, কারণ শিখতে শিখতে, চেষ্টা করতে করতে, প্র্যাকটিস করতে করতে অনেকটা ভালো। উল্টোপাল্টা কাজ যেখানে সেখানে বসিয়ে দেওয়া, সেটা মোটেও ভালো নয়। আমি বলবো কাজ আমরা ভালো করে শিখি। একটা পোর্ট্রেট করতে গেলে তার সিস্টেমেটিক হওয়া দরকার, তার অ্যানাটমিক্যাল, তার একটা স্কালের তার ড্রয়িং থাকা দরকার, নাকের ড্রয়িং থাকা দরকার। প্রত্যেকটা অবজেক্টে তার নিজস্ব তার ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটাকে স্টাডি করা দরকার। তা নাহলে সব মুখ তো এক হয়ে যেত, হাজার হাজার মুখ সব আলাদা আলাদা হয়। কোথায় আলাদা, কেন আলাদা, এইগুলো আমাদের দেখা দরকার। যাই হোক বন্ধুরা, তো আমি এখন নিয়মিত থাকবো, আমাদের ক্লাস চলতে থাকে। তো আজকে অনেক দিন পরে আমি লাইভ এইভাবে একটা ইউটিউব পোস্ট করছি আমার স্টুডেন্টদের জন্য। তোমরা প্রতিনিয়ত স্টাডি করো, বিশেষ কিছু জানতে চাইলে আমাকে প্রশ্ন করো। ফেসবুক ও ইউটিউব সাইট আছে, ফেসবুক সাইট আছে, আমার ফোন নাম্বার আছে, ওখানে তোমরা কল করতে পারো। এনি প্রবলেম আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো, এই পোর্ট্রেটটা করছি এখন, নতুন আবার একটা পোর্ট্রেট ধরেছি, কারণ আমাদের যারা আমরা পোর্ট্রেট চর্চা করি, এটা আমাদের বেসিক জায়গা, এটা আমাদের করতেই হয়। আবার এরই ফাঁকে আমাদের যেটা আমরা বেশি আনন্দে মেতে থাকি সেটা হচ্ছে ক্রিয়েটিভ আর্ট আমরা করি, সেখানে আনন্দ পাই। আমরা যখন প্রদর্শনী করি সেখানে আমাদের ক্রিয়েটিভ স্কাল্পচার থাকে, সেগুলোতেও খুব মজা পাই। এটার ফাঁকে ফাঁকে ওটাও করতে থাকি, দুটোই চলতে থাকে রেগুলার। নেক্সট শো আছে সামনে, তার প্রস্তুতিও চলছে। এখন এই পোর্ট্রেটটা নিয়ে আমি পুরো ভিডিওটা দেখাবো। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি কিছু কমেন্ট থাকে নিশ্চয়ই করবে তোমরা, অপেক্ষায় রইলাম। ভালো থেকো সবাই বন্ধুরা।
যারা তোমরা স্কাল্পচারের পরীক্ষা দেবে, আমি বারবার কি বলি যে আমাদের অবজেক্ট স্টাডি করতে হবে। অবজেক্ট স্টাডি এটাই, কোনো একটা অবজেক্ট হুবহু, যেমন আমরা কি স্টিল লাইফ করি, তো এখানে ক্লেতে অনেকটা স্টিল লাইফের মতোই যা থাকবে একটা অবজেক্ট থাকবে। এটা একটা ছাতা, আজকে তোমাদের বলেছিলাম বানাতে। এটা একটা 3D, মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে। তাহলে আমি যখন কপি করছি, এটাও আমাকে হুবহু তার মেপে নিতে হবে যে ঠিক কতটা আছে, তার উচ্চতা কতটা আছে, তার দৈর্ঘ্য কতটা আছে, প্রস্থ কতটা আছে, সেটা আমাকে সেইভাবে আমাকে এখানে মাপ নিয়ে প্রথমে আমাকে মাটি ধরাতে হবে। তারপরে কি থাকে, স্কাল্পচারে কি বলি, ভলিউম থাকে। এই ভলিউমটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার স্কাল্পচারের ক্ষেত্রে। আর এগুলো কে দেখে, চোখ দেখে। চোখ দিয়ে আমরা রিয়েলাইজ করি, কারণ আমাদের সাবজেক্টটা হচ্ছে ভিজুয়াল আর্ট, বাংলায় দৃশ্যকলা। ফলে যার যত সূক্ষ্ম দেখার ক্ষমতা থাকবে, তার কাজটা তত ভালো হবে। ভালো হবে তখনই যদি তোমার টুলস চালানোর স্কিল তৈরি হয়। কারণ এটাও স্কাল্পচারের একটা অংশ ক্লে মডেলিং এর ক্ষেত্রে, যে আমি একটা জিনিসকে কিভাবে ফিনিশ করছি। মাটি ধরালে তো স্কাল্পচারটা হবে না, ভেজা কাপড় রাখতে হবে, ভেজা কাপড়ে এটাকে মুছে নিতে হবে, মুছে নেওয়ার পর ক্লিন হয়ে যাবে। আর স্ক্যাপারটা খুব ক্লিন থাকলে কি হবে, স্ক্যাপার ক্লিন থাকলে কাজটা ক্লিন হয়। একটা জায়গা কি মডেলিং করা, কারণ এটা কাঠের ছাতা নয়, এটা হচ্ছে কাপড়ের ছাতা। কাপড়ের নিজস্ব একটা সফট ব্যাপার আছে। কাপড়টা যে পড়ে আছে, সেই ফিলিংসটা কিন্তু আমাদেরকে এখানে আনতে হবে। একটা কাজ করলে হবে না, কাজ করতে 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 টুলস চালাতে, স্ক্যাপার চালাতে চালাতে সেই স্কিলটা আমাদের তৈরি হবে। এরপর দেখা যাচ্ছে যে ছোট ছোট ভাঁজগুলো আছে, সেই ভাঁজগুলো আমরা কেমন করবো, সেই ভাঁজগুলো আমাদের একটা জায়গায় ক্লিন করার পরে আস্তে আস্তে করে আরো অনেক ভাঁজ হবে। প্রত্যেকটা জায়গাকে সুন্দর করে আর্টের কাছে তাড়াহুড়োর কিছু নেই, পেশেন্সটা এখানে অনেক বড় বিষয়, ধৈর্য। এই মাটিটাতে নুড়ি বা অন্য কোনো কাঁকড় নেই বলে স্ক্যাপার চালাতে সুবিধা হচ্ছে, কারণ এটা হচ্ছে গঙ্গার মাটি, এঁটেল মাটি। এর ভিতরে নুড়ি টুড়ি যদি কিছু থাকে, আমরা সেগুলো কী করি, বেছে দিই। আর টুলস চালাতে গেলে যদি নুড়ি থাকে, তাহলে কাজ ফিনিশ হয় না, ভেঙে যায়, সূক্ষ্মতা নষ্ট হয়ে যায় কাজে। এই যে এলোমেলো লাইন, কাপড়ের কিন্তু এলোমেলো লাইন নেই, খুব স্মার্ট লাইন, তাহলে সেটা আমি করবো কীভাবে? এই অসুবিধা হচ্ছে, এটা তাহলে জল কাপড় রাখতে হবে, জল কাপড় রেখে মুছে নিতে হবে। ঠিক আছে, জলের বাটি কাজের সময় দরকার। কিছু টুলস দরকার হয় আমাদের, এত ময়লা রাখলে হবে না, আর ক্লিন দরকার টুলস। মাটি থাকলে টুলসে যেন মাটি লেগে না থাকে, পরিষ্কার থাকবে, কাজ করার পরে মুছে রেখে দেবে। যখনই আমার টুলসটা দরকার, তখন যদি টুলসটা প্রচুর মাটি লেগে থাকে, তাহলে কাজের মুডটা নষ্ট হয়ে যায়। আমি একটা চেঞ্জ করে আরেকটা নেবো, ধর এটা নিতে চাই, তা যদি এরকম থাকে, তা তোমাকে ভালো লাগবে? তুমি নিজের কথা, তুমি নিজে কাজ করো, তোমার ভালো লাগবে না? যদি কাজ করার পরে এটা আমি মুছে রেখে দিতাম, তাহলে আমার যখন এটা আবার দরকার থাকতো, তাহলে জিনিসটা আবার পরিষ্কার করে দিতাম। অ্যাটলিস্ট কাজের অংশটা। ভাড়া করো।